স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃতি তারেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ রিফাইন্ড সুগার সংবাদ শিরোনাম। আগামী বছরের মে জুনের মধ্যে দেশে 4.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার আশা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শুরু। সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ রোধে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার চিন্তা। অর্থ পাচারে জড়িত দ্বৈত নাগরিকত্ব পাসপোর্টধারীদের নিয়ে প্রতিবেদনের নির্দেশ, অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ। অবসরপ্রাপ্ত মেজর সিনা হত্যা, এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সিফাতকে মামলা থেকে অব্যাহতি। এবং ফেডারেশন কাপে বৃহস্পতিবার গ্রুপ পর্বে মুখোমুখি আবাহনী ও মোহামেডান, প্রস্তুতি নিয়েই দুই দলের ঘরোয়া মৌসুম শুরু। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে ফ্রান্সে বাঙালি জাতির সম্মানে আরো স্থাপনা নির্মাণের দাবির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। আগামী বছরের মে অথবা জুনের মধ্যে দেশে 4.5 কোটি মানুষ করোনা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, ভ্যাকসিন কিভাবে শরীরে প্রয়োগ করতে হবে সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোরসাইন বাবলা রিপোর্ট করছেন। মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই একাদশ জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবার রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক চিত্র, রূপকল্প 2021 বাস্তবায়ন, 2041 রূপকল্প প্রণয়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতি সহ 10টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে দেশের করোনা পরিস্থিতি, ভ্যাকসিন নিয়ে আসার সর্বশেষ অগ্রগতি, সরকারের প্রস্তুতি সহ নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সার্বিক চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী। আশা করা যায় জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব এবং এই জন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। প্লাস এই যে ভ্যাকসিন দেওয়ার ফলে যে ইঞ্জেকশন বা যে আপনার যে কটন যেগুলি ইউজ করা হবে এগুলি কীভাবে ডিসপোজাল করা হবে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া প্রাইভেট সেক্টরের সাথেও ওনারা আলোচনা করছেন যে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। মন্ত্রিপরিষদ সচিব জানান, আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে চিন্তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্য কোনো দেশের ভ্যাকসিন পাওয়া গেলে তাও বিবেচনা করবে সরকারের গঠন করা কমিটি। ওনারা আপাতত অক্সফোর্ড নিয়েই চিন্তা করতেছেন। গভর্নমেন্ট যদি অন্য কেউ আসে ওরকম যদি WHO অ্যাপ্রুভাল সহ দেয়, গভর্নমেন্ট কাউকেই মানা করবে না, কিন্তু তাকে WHO আপনার প্রোটোকল মানতে হবে এবং আমাদের দেশে যে এথিক কমিটি তারা যদি অ্যাপ্রুভাল করে তাহলে তো আসবে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশ বিদেশে করোনার প্রকোপ বাড়ছে, আবারও জোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব দেশের সাথে বিমান চলাচল 1 সপ্তাহের জন্য স্থগিত করেছে সৌদি আরব। যুক্তরাজ্যের পর ইটালিতেও নতুন ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের 20টি দেশ। বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে আলভি হোসেনের রিপোর্ট। যুক্তরাজ্যে নতুন ধরনের যে করোনা শনাক্ত হয়েছে সেই একই ভাইরাস ইটালিতে এক ব্যক্তির শরীরেও পাওয়া গেছে। আইসোলেশনে থাকা ওই ব্যক্তি কিছুদিন আগে এক ফ্লাইটে তার সঙ্গীকে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে দেশটির সাথে অন্তত 20টি দেশ ফ্লাইট বন্ধ করেছে। কিছু কিছু দেশ রেল এবং সড়ক যোগাযোগও বন্ধ করে দিয়েছে। আরও কয়েকটি দেশও ফ্লাইট বন্ধের কথা ভাবছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সবাইকে কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সৌদি আরবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে 21শে ডিসেম্বর থেকে এক সপ্তাহ দেশটিতে কোনো দেশের যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করতে পারবে না। দেশটির স্থল এবং সমুদ্র বন্দরে সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার সময় আরও এক সপ্তাহ বাড়তে পারে। ফাইজার বায়োনটেকের পর যুক্তরাষ্ট্রে আজ থেকে জরুরি ভিত্তিতে মডার্না টিকার প্রয়োগ শুরু হয়েছে। তবে এবারও অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের টিকা গ্রহণের বিষয়ে সতর্কতা দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। ক্লাস্টার সংক্রমণ বেড়ে যাওয়ায় সিডনিকে পুরো অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সাউথ কোরিয়ায় একসাথে 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থাইল্যান্ডে সামুদ্রিক খাবারের মার্কেট থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। কয়েক মাসের আলোচনা শেষে মহামারীর জন্য প্রায় 90,000 কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। আলভি হোসাইন, চ্যানেল আই। দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাময়িক আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে চায় সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। সৌদি আরবের নিষেধাজ্ঞায় দেশটিতে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট আজ থেকে 1 সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। সামিয়া রহমান, প্রিমারি রিপোর্ট। করোনা ভাইরাসের নতুন ধরনটির সংক্রমণ ঠেকাতে নেদারল্যান্ডস ও বেলজিয়াম সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। কড়া সতর্কতা জারি রেখেছে ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ বেশ কয়েকটি দেশ। সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। কোভিডের কারণে সৌদি সরকার 21 ডিসেম্বর থেকে 1 সপ্তাহের জন্য সৌদি আরবের সকল ডেস্টিনেশনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছেন এবং সেখানে একটি ইঙ্গিত রয়েছে যে এর পরবর্তী আরো 1 সপ্তাহ এই নিষেধাজ্ঞাটি বাড়তে পারে। সে কারণে আমরা আপাতত 1 সপ্তাহ বিমানের সৌদি আরবের 3টি ডেস্টিনেশন, জেদ্দা, রিয়াদ এবং দাম্মামের 3টি ডেস্টিনেশনের ফ্লাইট, মোট 21টি ফ্লাইট আমরা বাতিল করেছি। মাঝে কমলেও বাংলাদেশে নভেম্বরের শুরু থেকে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হয়। এই পরিস্থিতিতে বিমান চলাচলে আবারও নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এভিয়েশন মিনিস্ট্রি এবং আমাদের সিভিল এভিয়েশন অথরিটির কাছে পৌঁছেছি যে দে শুড সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট যে আমরা ওই সব জায়গায় ফ্লাইট বন্ধ করবো কিনা। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা তথ্যটা যেগুলো আসতেছে সেইগুলো ওদের জানিয়েছি। এর আগে কয়েক দফায় বিমানবন্দরের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা সতর্কতা জারি করে সরকার। তবে এখন ফ্লাইট বন্ধ রাখারই পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর আগেরবার মনে আছে এই আমার ফ্লাইট আসছিল ইউরোপ থেকে, ইটালি থেকে, তার কারণে আমাদের দেশে কোভিডটা শুরু হলো। হয়তো পরে হইতো, কিন্তু তখন শুরু হলো। এই ব্যাপারে আজকে এইটা নিয়ে আমরা উই হ্যাভ টু থিঙ্ক সিরিয়াসলি যে আমরাও এই ফ্লাইট সব বন্ধ করে দিব কিনা। সৌদি আরবে আমরা লাকি যে আমরা প্রায় অনেক এই যে যারা স্ট্যান্ডার্ড ছিল তারা চলে গেছে। সৌদি আরবে বাতিল হওয়া ফ্লাইটগুলো যাত্রীরা পরে অগ্রাধিকার ভিত্তিতে আসন পাবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 32 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 7,312 জন। মৃত্যুর হার 1.46%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,167 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,39,694 জন। সুস্থতার হার 87.56%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,409টি এবং পরীক্ষা হয়েছে 15,669। এই সময় শনাক্ত 1,470। 24 ঘন্টায় শনাক্তের হার 9.38%। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,02,183 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 16.24%। শুধু যারা মানি লন্ডারিং এ অভিযুক্ত বাংলাদেশে বসবাসরত দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। 28 ফেব্রুয়ারির মধ্যে ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখার সুপারকে এই তালিকা দিতে বলা হয়েছে। দুর্নীতি, অর্থ পাচার ও পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। মাজুল হক মাল্লার রিপোর্ট। কানাডা সহ বিভিন্ন দেশে অর্থ পাচারকারীদের নাম, ঠিকানা সহ অর্থ পাচারের যাবতীয় তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট। এ বিষয়ে যথাযথ তথ্য পেতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাকে যুক্ত করতে বলে দুদক। হাইকোর্ট ইমিগ্রেশনকে পক্ষভুক্ত করে আদেশ দেন। যারা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী এবং মানি লন্ডারিং করে বিদেশে
দ্বৈত নাগরিকত্ব নিয়েছে এবং ডুয়েল পাসপোর্ট যাদের আছে তাদের তথ্যটা জানতে চেয়েছে হাইকোর্ট এবং তারা এই কারণে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখাকে এখানে রেসপন্ডেন্ট নাম্বার 11 করা হয়েছে। যারা অর্থ পাচার করতেছে তাদের বিষয়ে দুদক এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়টা জানানোর জন্য। হাইকোর্টের আদেশ সম্পর্কে নিজেদের অবস্থান জানায় দুদক। আমি অবশ্যই এটা মনে করি যৌক্তিক এবং ডুয়েল সিটিজেনশিপ ডুয়েল পাসপোর্ট থাকা আইনে কোনো অপরাধ না। এখানে অপরাধের বিষয়টা কিন্তু ব্যক্তির না, অপরাধ হলো আমরা চাচ্ছি যে টাকার উৎস দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, কিভাবে বাইরে চলে যাচ্ছে ওইটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমি মনে করি সুমোটরের উদ্দেশ্যও সেটা। এই মামলায় দুদক এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সচিব সহ 11 জনকে বিবাদী করা হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনা হত্যার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিট গ্রহণ করে পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই ঘটনায় টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সাইদুল ইসলাম সিফাতকে মামলা থেকে আদালত অব্যাহতি দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এই আদেশ দেন। মামলার আইনজীবীরা জানান তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিটভুক্ত 15 আসামির মধ্যে পলাতক থাকা আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাইদুল ইসলাম সিফাতকে আসামি করে দুটা যে মামলা করেছেন জিআর 695 এবং 96 ওই দুইটা মামলার মধ্যে ফাইনাল রিপোর্ট এসেছে এবং আদালত ওইখানে এটাও গ্রহণ করেছেন, ওনাকে অব্যাহতি প্রদান করেছেন। মেজর অবসরপ্রাপ্ত রাশেদ মোহাম্মদ সিনহার হত্যাকাণ্ডের নারকীয় হত্যাকাণ্ডের যে আসামি ওদের মধ্যে 14 জন এখন জেল হাজতে আছেন, 12 জন ওইখানে 164 দিয়েছেন, 2 জন আসামি 164 দেয় নাই এবং ওখান থেকে একজন কনস্টেবল সাগর দেব উনি পলাতক আছেন এবং ওনার বিরুদ্ধে WA ইস্যু করেছেন আদালত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সে তিনি বলেন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে পানি পাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতি যারা চায় না তারা নানান অপকৌশলে সক্রিয় রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি কারো কারো পছন্দ হয় না। এদের সমৃদ্ধ হলে অর্থনীতির ভিত মজবুত হলে কারো কারো গায়ে জ্বালা ধরে। আপন বর্ণ লুকিয়ে তারা আজ আমাদের চারপাশে, তারা এখনো সুযোগের অপেক্ষা আছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে 42 জন বিশিষ্ট নাগরিক যে চিঠি দিয়েছেন তাতে সমর্থন জানিয়েছে বিএনপি। বর্তমান জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও বলল এই নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই। রাহুল রায় রিপোর্ট। নির্বাচনে আর্থিক অনিয়ম সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন 42 জন নাগরিক। সপ্তাহখানেক আগে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তারা। নির্বাচন কমিশন নিয়ে আগে থেকেই নানা অভিযোগ করা বিএনপি সংবাদ সম্মেলনে এই দাবিতে সহমত জানালো। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে এতদিন পরে তারা জনগণের যে মূল কথা সেই কথাটা তারা নিয়ে এসছেন, তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা তারা পালন করেছেন। আমি মনে করি যে এটাকে সমগ্র যে বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন তাদের সকলের এই বিষয়টাকে সমর্থন করতে হবে। ইটস নট ফর বিএনপি, নট ফর এনি পলিটিক্যাল পার্টি, এটা দেশের জন্য, জাতির জন্য এটা প্রয়োজন যে একটা নির্বাচন কমিশন তারা চুরি করে। জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ভূমিকা নিয়ে অনেক সময়ই রহস্য তৈরি হয়, কিন্তু প্রেসিডিয়াম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সরাসরি নির্বাচন কমিশন নিয়ে নিজেদের অভিযোগের কথা বললেন দলের নেতারা। আমাদের বক্তব্যই তারা তুলে ধরেছেন। আমরা রাজনীতিবিদ, আমরা সবার আগে আমরা এগুলো সমস্ত বক্তব্যে বলেছি, এর আগে আপনার কামনা করে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ আছে দেশে। সুতরাং আমাদের কথা অনেকেই বলবে, আমরা নাগরিকরা কার থেকে শিক্ষা নেয়? নাগরিকরা রাজনৈতিক দলগুলো তো আগে এগিয়ে আসে,
আমরা সেই রাজনৈতিক দল যারা আগেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথা তুলে ধরেছি। আর কয়েকদিন আগে ড্যামরাতে ইলেকশন হয়েছে, সেই ড্যামরাতে আপনারা জানেন সেই আসনে সরকার নির্বাচন কমিশন অনুযায়ী মাত্র 10% লোক ভোট দিয়েছে। তার মানে অনেকে বলেন আওয়ামী লীগের 30-40% ভোট আছে, বিএনপির 30 আছে, আমাদের 15-16 আছে, বাদ দেন আমাদের কথা। তাহলে আওয়ামী লীগের 40% লোকের মধ্যে বা 2% যায় কেন, 10% যায় কেন? তার মানে নির্বাচন সম্পর্কে আস্থাহীনতা। সাবেক আর বর্তমান দুই বিরোধী দলই বলছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই। বিধান আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে নির্বাচন না পেছনে তা বয়কট করেছিল বিএনপি সমর্থিত সাদা দল। পরগাজমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন হওয়ার কথা ছিল 30 ডিসেম্বর। তবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয় শুধু আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল। অন্য কোনো প্রার্থী বা দল মনোনয়নপত্র জমা না দেয় আর নির্বাচনের প্রয়োজন হচ্ছে না বলে জানায় নির্বাচন পরিচালনা কমিটি। সোমবার বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যেহেতু এই নির্বাচনে শুধুমাত্র একটি দল থেকেই একটা প্যানেল হয়েছে, তো আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এই প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা করতে হয়েছে। এবং এটা যেহেতু ইলেকশন হয়নি সেহেতু 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন আমরা মনে করি নাই। নীল দল থেকে যারা 15 জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন, জমা দিয়েছেন, এরাই শুধু নির্বাচিত হয়েছেন। সভাপতি হচ্ছে ডক্টর রহমতুল্লাহ, উনি অধ্যাপক আইন বিভাগ। আর সাধারণ সম্পাদক হচ্ছে প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট। বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়া জানান সমিতির সাধারণ সম্পাদক। আমরা স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন কমিশনকে আমরা নিয়োগ দিয়েছি, এমনকি স্বাস্থ্যবিধি মেনে আমাদের নির্বাচনটা হতো। খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দল যে কাজটি করেছে এটা আমাদের শিক্ষকদের মনে খুবই রেখাপাত করেছে যে এই কাজটি ওনাদের করা ঠিক হয়নি। কারণ আমরা চেয়েছিলাম যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, যে নির্বাচনের মধ্যে একটা উৎসবমুখী নির্বাচন থাকতো। করোনা ভাইরাস মহামারীর কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বিএনপি সমর্থক শিক্ষকদের সাদা দল। সমিতি এমন কিছু তৈরি হয়ে যায় নাই, এমন কিছু সমস্যা তৈরি হয় নাই বা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই যেখানে নির্বাচন করতেই হবে। স্বাস্থ্য যোগ্যতা বিবেচনা করে আমরা ক্লাস নিতে পারছি না, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি না। অথচ শিক্ষক সমিতি এমন কি কাজ হয়ে গেছে ওখানে যে আমাদেরকে ওখানে একবারে স্বাস্থ্য ঝুঁকি না মেনে, কোনো কিছু না মেনে এত লোককে আমরা ওখানে উৎসবমুখী পরিবেশ আমরা নিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন হয় প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নতুন ঘরোয়া ফুটবল মৌসুম কড়া নাড়ছে বাংলাদেশের ফুটবল প্রেমিকদের দরজায়। নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে শিরোপার দাবিদার দলগুলো। মাসখানেকের প্রস্তুতি নিয়ে নতুন মৌসুম শুরু করবে ঢাকায় ক্লাব ফুটবলের দুই জনপ্রিয় দল আবাহনী এবং মোহামেডান। ঘরোয়া ফুটবল মৌসুমে ক্লাবগুলোর প্রস্তুতি নিয়ে আদিল আহমেদ সানার ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে থাকছে আবাহনী মোহামেডানের প্রস্তুতির খবর। মোহামেডান আবাহনীর ফুটবল মাঠের লড়াইয়ের উত্তেজনা শুধুই হারিয়ে যাওয়া স্মৃতি। তবুও প্রিয় দলকে নিয়ে সমর্থক শুভানুধ্যায়ীরা স্বপ্ন দেখেন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে রবিন রাউন্ড লিগে একই গ্রুপে থাকা সাদা কালো আর আকাশী নীল শুরুতেই পরস্পরের মুখোমুখি হবে। পর্তুগিজ কোচ মারিও লেমোসের অধীনে সপ্তাহ দুয়েকের প্রস্তুতি আবাহনীর। 2018-19 মৌসুমে পেশাদার লিগের রানার্স আপ হিসেবে তাদের এএফসি কাপে খেলার টিকিট আছে। ফুটবলারদের মাত্র 2 সপ্তাহ অনুশীলন করানোর সময় পেয়েছি। জাতীয় দলের জীবন, সাদ, মামুনুলদের মতো স্থানীয়রা ফিট আছে। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হলে এএফসিতে সরাসরি খেলার সুযোগ থাকে। তবে মোহামেডানের সঙ্গে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। গতবার খেলা দেশীয় ফুটবলারদের ধরে রেখেছে আবাহনী। বিদেশিদের কোটায় হাইতিয়ান বেলফোর্ডের সঙ্গে নতুন মুখ ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো ও রাফায়েল। চেন্নাই এফসিতে 1 বছর কাটিয়ে আবারও আবাহনীতে আফগান ডিফেন্ডার মাসি শাইখেনি। ঢাকা ডার্বি তো ফাইটিং ম্যাচ হবে, ওই ম্যাচটা আমরা যদি জিততে পারি তারপর আমরা নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করব। লাস্টবার এফসি কাপের দুই হোমে ড্র করে আমরা গোল ব্যবধান আউট হয়েছে। আমরা চাবো যে এবারে এফসি কাপ যেন আমরা চূড়ান্ত পর্বে যেতে পারি। তুলনায় দল হিসেবে কাগজে কলমে অনেকটাই পিছিয়ে ঢাকা মোহামেডান। এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া দল কোচ অস্ট্রেলিয়ার শন লেনের। গতবারের 19 দেশীয় ফুটবলারের সাথে যোগ হয়েছে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত 4 জন। তাদের অন্যতম সাবেক দেশসেরা ডিফেন্ডার কায়সার হামিদের ছেলে
সাদাত হামিদ। আছেন বয়সভিত্তিক দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পাওয়া স্ট্রাইকার জাফর ইকবাল। দেখো, ওরা যত পরিশ্রম করবে ম্যাচে ততই ভালো করবে। আবাহনীর সঙ্গে প্রথম ম্যাচটায় চাপে থাকবে সবাই। ফরেন রিক্রুট আমাদের ভালো, তবে ম্যাচ জয়ের জন্য তরুণদেরকেই ভালো খেলতে হবে। দলের অধিনায়ক জাপানি ফুটবলার উরুও নাগাতা। মালির সোলেমানের সঙ্গে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুজারিনা দলের সঙ্গেই আছেন। ফেডারেশন কাপে মাঠে গড়ানোর আগেই নাইজেরিয়ান মোহাম্মদ নুরান দলে যোগ দেবেন। 2009 সালে ফেডারেশন কাপ জয়ের পর মোহামেডানের আর কোনো ফাইনালে ওঠা হয়নি। সত্যি আবাহনীর সঙ্গে ম্যাচটা দুর্দান্ত হয়। গ্যালারিতে অনেক লোক থাকে। মোহামেডানের সমর্থকরা আমাদের কাছে জয় প্রত্যাশা করে। বড় তারকা নেই আমাদের, তবে তরুণরা জয়ের জন্য মুখিয়ে। 24শে ডিসেম্বর ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ আপডেট। নতুন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকর বলে মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ চলছে। টিকাটির উদ্ভাবকদের প্রশংসা করেছে জার্মানিও। টিকাটি প্রয়োগের সিদ্ধান্তের দ্বারপ্রান্তে আছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর মেডিসিন এজেন্সির অনুমোদন পেলেই ফাইজার বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হবে। এই বিষয়ে সিদ্ধান্ত আজ। জনগণকে উৎসাহিত করতে ক্যামেরার সামনে করোনা টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অশোক লেলান্ডি ফর দ্য অটোস বিরতি নিচ্ছে। বিরতির পর রাজধানী মিরপুরে কালশি বস্তিতে লাগা আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে অন্তত 60 থেকে 70টি ঘর। এই সময় পুড়ে ছাই হয়ে গেছে 100টিরও বেশি পরিবারের বেশিরভাগ মালামাল। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 1:55 বস্তির একটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তিবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমি আমার ঘরেই ঢুকতে পারি না, আমি একটা সুতা বাইর করে নিতে পারি না, প্লাস আমার ওই টাকা তো দূরের কথা, আমার একেবারে নিঃস্ব বানিয়ে দিল। আমি পুরা শেষ। আমি যে কিভাবে এখন চলবো, আমি ছোট ছেলে এখন পর্যন্ত দেখি নাই। মানুষের তো শুনতেছি যে কারো কাছে আছে। সরাতে পারি না, দুনিয়ার জিনিস রান্তাছে। আমি ঘরে 5,000 টাকা আমার মাহাজন ছুঁয়ে গেছে, বাড়িওয়ালারা দিমু সেই টাকা পুড়ে গেছে গা। পর্যায়ক্রমে কুর্মিটোলা ফায়ার স্টেশনে 2টা ইউনিট এবং তেজগাঁও ক্রাউড কন্ট্রোল টিম সহ 7টা ইউনিট এই আগুনে কাজ করেছে। 1 ঘন্টা 10 মিনিট অক্লান্ত পরিশ্রমের ফলে 3টা 5 মিনিটে আগুনটা আমরা নিয়ন্ত্রণ দিয়েছি। এই গরিব মানুষরা আছে, থাকবে, এখানেই থাকবে। এখানে কেউ যদি কোনো পরিকল্পিতভাবে তাদের উচ্ছেদের জন্য কেউ যদি চিন্তা ভাবনা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জেলা আওয়ামী লীগ। শাহজাদপুর বেসিক বাস স্ট্যান্ড সংলগ্ন ওয়ারসিয়া কবরস্থানে বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাসিম উদ্দিন মালিথার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করেন নেতৃবৃন্দ। ওয়ারসিয়া কবরস্থানের সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মেরিনা ইয়াসমিন কবিতা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, সাবেক এমপি চয়ন ইসলাম, মেয়র প্রার্থী তরুল লদি সহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। আজারবাইজান ও আর্মেনিয়ার নাগরানো কারবাখ অঞ্চলে অবস্থান নিয়েছে রুশ সেনারা। ইতোমধ্যেই সেখানে ঘাঁটি তৈরি হয়েছে। প্রায় 2000 সৈন্য 5 বছর ধরে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় অংশ নেবেন। বিশেষ করে শরণার্থীদের নিরাপত্তা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করবেন। সেপ্টেম্বর থেকে টানা 44 দিনের যুদ্ধে আজারবাইজান ও আর্মেনিয়ার 5600-এরও বেশি মানুষ নিহত হয়।
নিটুল টাটা বিশেষ সংবাদ। সালে ফ্রান্সে বাঙালি জাতির নামে একটি সড়কের নামকরণ করা হয় রু বাঙালি বা রাস্তা বাঙালি। স্বাধীনতার 49 বছর পরও প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশের নামে কোনো স্থাপনা করা হয়নি, তবে সরকার উদ্যোগ নিলে বিষয়টি সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্ট। ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি সড়কের নাম রাস্তা বাঙালি। প্যারিস শহরের উপকণ্ঠে অভিবাসী অধ্যুষিত ওভারভিলিয়ে পৌর এলাকায় 95 বছর আগে সড়কটির নামকরণ করা হলেও বিষয়টি রয়েছে অনেকের কাছে অজানা। আমরা ধারণা করছি 1925 সালে ওই এলাকায় বাঙালিরা বাস করতেন, এজন্যই রাস্তাটির নাম রু বাঙালি বা রাস্তা বাঙালি হয়েছে। 2024 সালে অলিম্পিক গেমস উপলক্ষে ইল-দু-ফ্রান্স এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং প্যারিস শহরকে অনেক বড় করা হচ্ছে। বঙ্গবন্ধুর নামে যদি কিছু একটা রাস্তা প্যারিসের মধ্যে করা যায়, সরকার তরফ থেকে প্রথম প্রস্তাব গেলে আমরা সরাসরি রাস্তায় নামব। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে স্বীকৃতি এবং সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন করায় প্রবাসীরা মনে করেন ফ্রান্সে বঙ্গবন্ধুর নামে স্থাপনা করার এখনই উপযুক্ত সময়। তা আমরা চাই যে প্যারিস অথবা বৃহত্তর প্যারিসের মধ্যে একটি সুন্দর জায়গার নাম বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত করা হোক। শিল্প সাহিত্যের নগরী ফ্রান্সে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে স্থাপনা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় ফরাসি দূতাবাসের সাথে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব মনে করছেন প্রবাসীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। এবারে কৃষি সংবাদ। হাইব্রিড মরিচ চাষ করে বেশ লাভবান হয়েছেন বগুড়ার চাষিরা, তবে তাদের অভিযোগ মরিচের মৌসুম এলেও কৃষি বিভাগের কোনো মাঠকর্মী তাদের কাছে আসেনি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়ায় 3 ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে পরিবেশ বিনষ্টকারী ইটভাটা স্থাপনের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, ইটভাটা স্থাপন হলে শত শত একর ফসলি জমি ধ্বংস হবে এবং পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ডিজিটাল প্ল্যাটফর্মে হলো জিপিএইচ ইস্পাতের 14তম বার্ষিক সাধারণ সভা। নতুন পণ্য উদ্ভাবন ও গ্রাহকের আস্থা অর্জনে কাজ করে যাবেন বলে জানান প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। কোভিড-19 পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে তারা রাষ্ট্রের নীতি নির্ধারকদের সহযোগিতা চান। কর্মীদের সুযোগ সুবিধা বাড়ানো এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন প্রতিষ্ঠানের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের ইস্পাত মার্কেটের তীব্র প্রতিযোগিতার কারণে জিপিএইচ ইস্পাত তার স্থায়িত্বের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কৌশল এবং নতুন পণ্য উদ্ভাবনের বিষয়ে বিশেষ জোর দিয়েছে। কোভিড-19 মহামারীর কারণে ক্ষতির পরিমাণ হ্রাস করা, অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং পূর্বের চেয়ে আরো শক্তিশালীভাবে পুনর্গঠন করার জন্য বিশ্ব সম্প্রদায় এবং জাতীয় নীতি নির্ধারকদের সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আবার অশোক লেল্যান্ড ইফা ডক্টরস বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। মঙ্গলবার শুরু করোনাকালে প্রথম ঘরোয়া টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল। উদ্বোধনীতে মুখোমুখি বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জ। আবার আমন্ত্রণ।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম জানিয়েছেন, উত্তরাঞ্চলের কৃষকের জীবনমান উন্নয়নে সার্বিক অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়। বলা হয়, কুড়িগ্রাম সহ আশপাশের এলাকা একসময় মঙ্গা পীড়িত ছিল। এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে ওই এলাকার কৃষি নিয়ে গবেষণা আরো জোরদার হবে। সভায় বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস নীতিমালা 2020-এর অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে জানান, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই হচ্ছে এই নীতিমালার মূল লক্ষ্য। নিরাপদ খাদ্যপণ্য প্রাপ্যতার বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে উৎপাদনের শুরু থেকে সংগ্রহোত্তর প্রক্রিয়াকরণ, যেমন মাঠ থেকে সংগ্রহ, প্যাকেজিং, পরিবহন ইত্যাদি পর্যায়ে উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করা প্রয়োজন। এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, দেশ এবং যারা আমাদের এখান থেকে ক্রয় করে তারাও বারবার আমাদেরকে এই বিষয়ে তাগিদ দিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মনসুর চৌধুরী অপু। শ্রদ্ধা জানিয়েছে খাগড়াছড়ি পার্বত্য এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, পার্বত্য এলাকা ও পার্বত্য এলাকাবাসীর উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য কাজ করতে চান তিনি। জেলা আওয়ামী লীগ নেতা সহ পার্বত্য জেলা পরিষদ সদস্যরাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এবার ইভ্যালি খেলার খবর।